নিউজ টুডেতে আপনাদেরকে স্বাগত। আমি দেখে নিচ্ছি এই মুহূর্তের বিশেষ কিছু খবর। আবারও শহরে টার্গেট একাকী মহিলা। সেন্ট্রাল অ্যাভিনিউ দমদমের পর টালিগঞ্জের মুর অ্যাভিনিউয়ে গৃহিণীকে হাত বেঁধে অচৈতন্য করে ডাকাতির ঘটনা। সোনা নিয়ে সর্বস্ব লুট দুষ্কৃতীদের। শহরের কোনায় কোনায় ঘটে যাচ্ছে একের পর এক দুঃসাহসিক লুটের ঘটনা, আর প্রত্যেক ক্ষেত্রেই টার্গেট প্রবীণরা। সেন্ট্রাল এভিনিউ দমদমের পর এবার রিজেন্ট পার্কে ঘটে গেল ভয়াবহ দুঃসাহসিক লুটের ঘটনা, তাও আবার পুলিশের নাকের ডগা দিয়ে। আবারও শহরে টার্গেট একাকী মহিলারা। সেন্ট্রাল এভিনিউ দমদমের পর এবার টালিগঞ্জের মুর এভিনিউয়ে গৃহিণীকে হাত পা বেঁধে অচৈতন্য করে ডাকাতির ঘটনা। সোনা নিয়ে সর্বস্ব লুট দুষ্কৃতীদের। একেবারে ফিল্মি কায়দায় রিজেন্ট পার্ক থানার ঢিল ছোড়ার দূরত্বে ঘটে গেল এমন দুঃসাহসিক লুটের ঘটনা। ঘটনায় তাজ্জব এলাকা বাসিন্দারা। সিসিটিভিতে মোড়া রিজেন্ট পার্কে এই রকম ভয়াবহ ডাকাতির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনায় ফের প্রশ্নের মুখে শহরের নিরাপত্তা। সূত্রের খবর, ফ্ল্যাটে আগে থেকেই লুকিয়ে বসেছিল দুই দুষ্কৃতী। তারাই গৃহকর্ত্রীর ওপর হামলা চালায় বলে জানা যাচ্ছে। তিনি বাড়ি ছিলেন না, বাড়ি ফিরতেই তার উপর হামলা চালায় দুষ্কৃতীরা। জানা যাচ্ছে তাকে পিছন থেকে ধাক্কা মেরে ফেলে দেয় দুষ্কৃতীরা। বৃদ্ধা চিৎকার করলে তার মুখ বেঁধে দেয়া হয় বলে অভিযোগ। গলায় ছুরি ঠেকিয়ে তারা দেদার লুট চালায়। লুটপাট চালাবার পর প্রৌঢ়াকে মেরে সোনা গয়না নগদ টাকা নিয়ে চম্পট দেয় তারা। প্রৌঢ়ার ছেলের বিয়ের জন্য বাড়িতে সোনা গয়না এনে রেখেছিলেন বলে জানান তিনি। পুলিশের সন্দেহ, এই ঘটনার নেপথ্যে কোনো পরিচিতি কেউ আছেন কিনা, না হলে কিভাবেই বা দুষ্কৃতীরা জানবে বাড়িতে এত গয়না রাখা হয়েছে। এই সন্দেহে উড়িয়ে দিতে পারছে না রিজেন্ট পার্কের পরিবারের লোক। রিজেন্ট পার্ক থানার নাকের ডগায় এমন দুঃসাহসিক লুটের ঘটনায় ফের প্রশ্নের মুখে শহরের নিরাপত্তা। সিসিটিভিতে মোড়া এলাকায় এমন দুঃসাহসিক ঘটনা রীতিমতো ভয় আনছে এলাকাবাসীদের। হাই নিউজ নেটওয়ার্ক। পুণ্যস্থানে প্রয়াগরাজে গেলেন অভিনেত্রী দেবলীনা কুমার। সমাজ মাধ্যমে ভাগ করে নিলেন নিজের অভিজ্ঞতা। আবারও ১৪৪ বছর পর আয়োজিত হবে মহাকুম্ভ, তাই অনেকেই প্রয়াগরাজে পৌঁছে সেরেছেন পুণ্যস্নান। এবার পুণ্যস্নানে গেলেন দেবলীনা কুমার। ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্নানের সুযোগ হাতছাড়া করতে চাননি অভিনেত্রী দেবলীনা। বরাবরই তিনি আধ্যাত্মিক মানুষ, তাই হাতে সময় কম থাকলেও পৌঁছে গিয়েছিলেন প্রয়াগরাজে। পুণ্যস্নানের সেই ছবি সমাজ মাধ্যমে ভাগ করে নিয়েছেন দেবলীনা। তবে মহাকুম্ভে গিয়ে নাকি এক অদ্ভুত অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছে অভিনেত্রী তথা নৃত্যশিল্পীকে। ছবিতে দেখা যাচ্ছে সবুজ রঙের কুর্তি পরে ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্নান করছেন দেবলীনা। সঙ্গে গিয়েছেন দেবলীনার বাবা এবং মা। পোস্টের সঙ্গে অভিনেত্রী লিখেছেন, মহাকুম্ভ মেলা 2025-এ থাকার সুযোগ পেলাম। আবার ১৪৪ বছর পর এমন সুযোগ আসবে। আমি মন থেকেই খুবই আধ্যাত্মিক মানুষ, কিন্তু শুধু আধ্যাত্মিকতাই নয়, আমি তার চেয়েও বড় অভিজ্ঞতা অর্জন করতে চেয়েছিলাম, কারণ এই জীবনে আর এই সুযোগ পাবো না। মহাকুম্ভে যাওয়ার জন্য ভোরবেলা ঘুম থেকে উঠে সকাল 7:30টার বিমান ধরেছিলেন দেবলীনা। প্রয়াগরাজে পৌঁছেই ডুব দেন তিনি ত্রিবেণী সঙ্গমে। দেবলীনা লিখেছেন, সকালে বিমানে চেপে প্রয়াগরাজে পৌঁছেই পুণ্য স্নান করি, কিন্তু সেদিনই সন্ধে 7:30টার মধ্যে ফিরতেই হতো। প্রয়াগরাজ থেকে ফিরেই নিজের কাজে যোগ দেন তিনি। উড়ানে বিলম্বের কারণে আরো বেশি সময় লাগে তার, তাই বিমানবন্দরেই শৌচালয়ে তড়িঘড়ি শাড়ি পরে সেজে নেন অভিনেত্রী এবং সেখান থেকেই সোজা নিজের নতুন অ্যালবামের প্রচারের অনুষ্ঠানে পৌঁছে যান তিনি। বিমানের সামনে দাঁড়িয়ে শাড়ি পরে একটি ছবিও তোলেন অভিনেত্রী। তাই পোস্টের শেষে তিনি লিখেছেন, এই প্রথম শাড়ি পরে বিমানের সামনে দাঁড়িয়ে ছবি তুললাম। হাই নিউজ নেটওয়ার্ক। মহাকুম্ভ যাওয়ার পথে মর্মান্তিক মৃত্যু হলো 18 জনের। অনেকে আহত হয়েছেন। মহাকুম্ভে যাওয়ার পথে এই বিপর্যয়ের দায় কার? এক ঘটনার রেশ কাটতে না কাটতেই তার মধ্যে ফের বিপর্যয়। মহাকুম্ভে যাওয়ার পথে মর্মান্তিক মৃত্যু হলো 18 জনের। নয়াদিল্লি স্টেশনে পদপিষ্ট হয়ে মারা গিয়েছেন তারা। অনেকে আহতও হয়েছে। হাসপাতাল চিকিৎসাধীন রয়েছেন তারা। আর এই ঘটনাকে ঘিরেই ফের মহাকুম্ভ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন উঠছে রেল এবং সরকারের ভূমিকায়। শনিবার রাতে নয়াদিল্লি স্টেশনে যে দুর্ঘটনা ঘটে তার নেপথ্যের কারণ হিসেবে একাধিক তথ্য উঠে এসেছে। বিশেষ করে রেলের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। জানা গিয়েছে, প্রতি ঘন্টায় প্রায় 1,500 জেনারেল টিকিট বিক্রি করছিল রেল। টিকিট কনফার্ম না হলেও ট্রেনে উঠে পড়তে বলা হয়।
কনফার্ম টিকিট ছিল যাদের কাছে, সংরক্ষিত আসন বুক করেছিলেন যারা, তারাই ট্রেনে উঠতে পারেননি। অথচ টিকিট ছাড়াও ট্রেনে ওঠার জন্য ঠেলাঠেলি করেন বহু মানুষ। প্রয়াগরাজে দেদার টিকিট বিক্রি হয়েছে। প্ল্যাটফর্মে যেখানে ভিড় উপচে পড়ছিল, তারপরও ট্রেনের সংখ্যা বাড়ানো হলো না কেন? কেন প্ল্যাটফর্ম বদল করা হয়? ট্রেনে উপচে পড়া ভিড়ের সত্ত্বেও কেন নিয়ন্ত্রণের ব্যবস্থা ছিল না? মহাকুম্ভে পদপিষ্টে হয়ে মৃত্যু মিছিলের পরেও কেন সতর্ক ছিল না প্রশাসন? উঠে আসছে একাধিক প্রশ্ন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রয়াগরাজের ট্রেন ধরতে 12, 13, 14 ও 16 নম্বর প্ল্যাটফর্মে উপচে পড়া ভিড় ছিল। নয়াদিল্লি স্টেশনে 14 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল প্রয়াগরাজ এক্সপ্রেস। স্বতন্ত্র সেনানি ভুবনেশ্বরী রাজধানী বিলম্ব করায় স্টেশনে ভিড় বাড়তে থাকে। সবথেকে বেশি ভিড় ছিল 12, 13 ও 14 নম্বর প্ল্যাটফর্মে। বারবার প্ল্যাটফর্ম বদলের ঘোষণা হওয়াতে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। 12 নম্বর প্ল্যাটফর্মে ঢোকার কথা ছিল ট্রেনের, কিন্তু হঠাৎই ঘোষণা হয় ওই ট্রেন 16 নম্বর প্ল্যাটফর্মে ঢুকবে বলে। বিভ্রান্ত হয়ে এদিক ওদিক ছুটতে শুরু করেন মানুষ। তাতেই পরিস্থিতি ঘোরালো হয়ে ওঠে। কিন্তু পরিস্থিতি সামাল দেওয়ার মতো পুলিশ ছিল না নজরদারি। मेरी मम्मी थे। क्या हुआ था? ये भाग हुआ था। हाँ, उसी में वो दब गए। एक मिनट, आराम से। उनसे उनका मौत हो गया। किसकी हाँ। मौत हो गई है? मेरी मम्मी थे। आपकी मम्मी कहाँ? आप हाँ। क्या प्रयागराज ही जा रहे थे? नहीं जी, हम अपने घर जा रहे डॉक्टर ने थे। क्या बोला आपसे? वो डेथ हो गई है। डेथ हो गई, डॉक्टर हाँ। ने बोला या आप बता रहे हैं? नहीं, डॉक्टर बताया। उसी भगदड़ में? हाँ जी। आपके साथ और कौन कौन लोग था? हम लोग तो बहुत लोग थे, बस केवल मम्मी का डेथ। नहीं तो आप लोग कहाँ जा रहे थे? हम लोग अपने घर जा रहे थे, बिहार जा रहे थे। अच्छा। छपरा जिला। अंदर बहुत लोग कटे, दब के मरे हैं। कोई प्रशासन कुछ नहीं है, जो साले भेड़ बकरी की तरह मरा जा रहा है। कोई प्रशासन कोई नहीं है। लोग बहुत गंदा स्थिति है। रेलवे पुलिस की बहुत ही कोई सुरक्षा नहीं है। लोग मर रहे हैं, कट रहे हैं, उठा के फेंक रहे हैं। कोई कुछ नहीं बता नहीं सकते। आपको रेलवे के बारे में बता नहीं सकते। নয়াদিল্লি স্টেশনে পদপিষ্ট হওয়ার ঘটনায় প্রশ্নের মুখে রেলের ভূমিকা। প্রশ্ন উঠছে, কুম্ভে যাওয়ার জন্য ভিড় হচ্ছে জেনেও কেন বেশি ট্রেন চালানো হচ্ছে না? শুধু তাই নয়, পদপিষ্টের ঘটনাকে ঘিরে প্রথমে গুজব বলে দাবি করেন রেল, পরে দুর্ঘটনার কথা স্বীকার করে রেল কর্তৃপক্ষ। কেন এই ঘটনা ঘটল তা জানতে 2 সদস্যের উচ্চ পর্যায়ের কমিটি গঠন করার নির্দেশ দিয়েছেন রেলমন্ত্রী। রেলের তরফে ক্ষতিপূরণের ঘোষণাও করা হয়েছে, কিন্তু তাতেই ঘটনার দায় রেল অস্বীকার করতে পারবে না মত বিরোধীদের। অশ্বিনীর পদত্যাগের দাবি উঠতে শুরু করেছে ইতিমধ্যেই। হাই নিউজ নেটওয়ার্ক। টরন্টো বিমানবন্দরে বিমান অবতরণের সময় নিয়ন্ত্রণ হারিয়ে আছড়ে পড়ল যাত্রীবাহী বিমান। ঘটনায় আহত 18 জন। তবে এই ঘটনায় কারো মৃত্যুর খবর নেই। টরন্টো বিমানবন্দরে অবতরণের সময় নিয়ন্ত্রণ হারিয়ে আছড়ে পড়ল যাত্রীবাহী বিমান। তবে এই ঘটনায় কারোর মৃত্যুর খবর নেই। 18 জন যাত্রী বিমান দুর্ঘটনায় আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। স্থানীয় সময় অনুযায়ী ঘটনাটি সোমবার মধ্যরাতের। আমেরিকার মিনিয়াপলিসের সেন্ট পলস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা শুরু করেছিল বিমানটি। অবতরণের কথা ছিল টরন্টোর পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে, কিন্তু অবতরণের আগে তুষার ঝড়ের কারণে বরফে ঢেকে যায় সেই বিমানবন্দর। নিয়ন্ত্রণ হারিয়ে সেখানে আছড়ে পড়ে বিমানটি। আছড়ে পড়ার সঙ্গে সঙ্গেই সেটি উল্টে যায়। চারদিক কালো ধোঁয়ায় ভরে যায়। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে যান উদ্ধার কর্মীরা। বিমান কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে যে বিমানের মধ্যে 76 জন যাত্রী এবং 4 জন ক্রু সদস্য ছিলেন। তাদের সকলকেই উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তবে এই ঘটনায় কারোর মৃত্যুর খবর নেই। 18 জন যাত্রী বিমান দুর্ঘটনায় আহত হয়েছেন। আহতদের মধ্যে রয়েছে এক শিশুও। সকলেই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন বলে স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর। টরন্টোর বিমানবন্দর কর্তৃপক্ষের প্রধান নির্বাহী ডেবোরা ফ্লেন্ট বলেছেন, ঘটনায় অন্য কোনো বিমান জড়িত ছিল না। আপৎকালীন অবস্থায় বিমানবন্দরের কর্মীরা যেভাবে বিমানে আটকে থাকা যাত্রীদের উদ্ধার করেছেন তাতে তাদের বীরত্বের পরিচয় পাওয়া যায়। বিমান আছড়ে পড়ার কয়েক মিনিটের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে তারা যাত্রীদের দ্রুত সরিয়ে নিয়েছিলেন। কয়েকজন যাত্রী ইতিমধ্যেই তাদের পরিবারের সঙ্গে মিলিত হয়েছেন। রয়টার্স সূত্রে খবর, ডেল্টা এয়ারলাইন্সের CRJ-900 বিমানটি এনডেভার নামক সহায়ক সংস্থা দ্বারা পরিচালিত হয়। জানা গিয়েছে যে সোমবার টরন্টোয় প্রবল তুষারঝড় চলছিল। তুষারঝড়ের কয়েক ঘন্টা পর বিমান অবতরণ করলেও সেই সময় চলছিল ঝোড়ো হাওয়া।
সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওয় দেখা গিয়েছে যে তুষারাবৃত রানওয়েতে আছড়ে পড়েছে বিমানটি। নিয়ন্ত্রণ হারিয়ে তা একেবারে উল্টে যায়। কালো ধোঁয়ায় ভরে যায় চারিদিক। স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, দুর্ঘটনার পর অন্তত 2 ঘন্টার জন্য বিমান চলাচল বন্ধ রাখা হয়েছিল। 2 ঘন্টা পর বিমান চলাচল শুরু হলেও বহুক্ষণ তা স্বাভাবিক হয়নি। কেন এই দুর্ঘটনা ঘটেছে তা নিয়ে তদন্ত চলছে বলে বিমান কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। শীত উধাও, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিও হতে পারে দক্ষিণের 6 জেলায়। ভিজবে কলকাতাও, কি পূর্বাভাস উত্তরবঙ্গে? ফেব্রুয়ারি শেষ হয়নি, তবে উধাও হয়েছে শীত। বরং বুধবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। 6টি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে, ভিজবে উত্তরবঙ্গ। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 23.2 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে 4.5 ডিগ্রি বেশি। গত শুক্রবার এবং শনিবার তাপমাত্রা হঠাৎ কমে 17 ডিগ্রিতে নেমে গিয়েছিল, তারপর আবার পারদ চড়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায়। এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে বুধ এবং বৃহস্পতিবারের জন্য। এছাড়াও কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। আগামী 24 ঘন্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা আরও 2 থেকে 4 ডিগ্রি বাড়তে পারে। তারপরের 3 দিন তাপমাত্রা একরকম থাকবে। কলকাতা সহ সংলগ্ন এলাকায় বৃষ্টি চলতে পারে রবিবার পর্যন্ত। হরিয়ানা এবং গুরুগ্রামে জোড়া ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আসার কথা মঙ্গলবারের মধ্যে। সেই কারণেই বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে দক্ষিণবঙ্গে। উত্তরের বৃষ্টির পূর্বাভাস রয়েছে শুধুমাত্র দার্জিলিং এবং কালিম্পংয়ে। দার্জিলিংয়ে সোমবারও বৃষ্টি হতে পারে, চলবে রবিবার পর্যন্ত। কালিম্পংয়ের বৃষ্টি শুরু হবে বুধবার থেকে। উত্তরবঙ্গের বাকি জেলায় আপাতত শুকনো আবহাওয়া থাকবে, সেই সঙ্গে সকালের দিকে কুয়াশার প্রভাব পড়বে। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখন এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক, নিরপেক্ষ।